বাহাদুর মিডিয়ার বিকালের সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশেষ দলকে মদদ দিতে গিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, বললেন সাইফুল হক। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ঢুকতে পারছি না, অপরাধটা কি? প্রশ্ন সাবেক সচিব সাত্তারের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জনের চাকরিচ্যুতির রায় রিভিউ বাতিল, আপিলে খালাস আজাহার, যা বললেন প্রসিকিউটর তামিম। সত্য জয়ী আর মিথ্যা পরাজিত হয়েছে, বললেন শিশির মনির। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাসে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশেষ দলকে মদদ দিতে গিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, বললেন সাইফুল হক। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিংয়ে। সরকার দায়ী, আমি কথাটা স্পষ্ট করে কথাটা উল্লেখ করতে চাই। তারা বিশেষ একটা দলকে মদদ জোগাতে যে কোলে পিঠে বুকে করে একটা দলকে বানাতে যে আমরা সেদিন বলেছি, পরশুদিন সরকারের দল নিরপেক্ষ চরিত্র তারা বিসর্জন দিয়েছেন, অপ্রয়োজনীয়ভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছেন। তারা রাজনৈতিক দলগুলোরকে তারা একটা মুখোমুখি অবস্থানে তারা নিজেরা দাঁড়িয়ে গেছেন এবং যেটা তাদের নিরপেক্ষতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা যদি এই তৎপরতা অব্যাহত রাখেন তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কিনা, ইতিমধ্যে এই প্রশ্নটা নানা জায়গা থেকে উত্থাপিত হয়েছে। সুতরাং এই প্রশ্ন তারা যদি এভাবে চলতে থাকেন, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুদিন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে। সরকারকে এখনই এ ব্যাপারে এই কথাটা সেদিন আমরা ওনাকে পরিষ্কার করে বলেছি, আপনার সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার। বাবলু ভাই ছিলেন, আমাদের মঞ্জু সেখানে ছিলেন, ওনারা এই কথাটা আমিও বলেছি, অন্যরাও বলে। 2 নম্বর কথা হচ্ছে যে নৈরাজ্যের জায়গাটা হচ্ছে কেন। একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল, আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী। কোনো মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর, তার ন্যূনতম কোনো একটা ইফেক্টিভনেস নাই, তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয়। এবং সরকার একসাথে সব জায়গায় হাত দিতে যে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে। ঢাকাতে তো সরকার চলছে না, ঢাকা শহর এখন চলছে না, এমনিতে বাসযোগ্য নাই। ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। তার মানে সরকার সচিবালয়, যেখানে সরকারের প্রাণ কেন্দ্র, সেই সচিবালয়কে নিজেরাই এনবিআরের আন্দোলন চলছে। বিদ্যুতের যারা কর্মচারীরা তারা শহীদ মিনারে তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন। সচিবালয় রাষ্ট্র বা সরকারের প্রধান যেখানে প্রাণভোমরা থাকে, যেখানে প্রধান যে কাজগুলো চলে, সেটা যে উত্তাল, এটাকে কি স্বাভাবিক অবস্থা বলা যাবে? 10 মাস পরে এই দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না। আমরা সেদিন স্পষ্ট করে বলেছি, আজকেও বলতে চাই, আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত 53-54 বছরে, আর কোনো সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি। ওনাদের চাপাচাপি দেখে মনে হচ্ছেন, ওনারা বলবার চেষ্টা করছেন কথাটা এরকম, এগুলো যদি একমত না হন তাহলে নাকি নির্বাচন নাকি বিলম্বিত হয়ে যেতে পারে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিংয়ে। এবং আপনারা জানেন এই আগে বিভিন্ন ধরনের অত্যাচারের জন্যই কিন্তু জনগণ খুশি উঠছিল। তা আমরা চাই আইনের একটা শাসন। এখন আইনের ভিতরে যে যা প্রাপ্য আমরা ওইটাই তাদের দিব। আগে যদি অত্যাচার করা হয়ে থাকে, এখন যদি আপনি করেন তাদের উপর আমরা অত্যাচার করবো, ওইটা তো হবে না। আমরা চাচ্ছি একটা আইনের শাসন, এইটা এবং নিয়মের ভিতরে যার যা প্রাপ্য, যার যার শাস্তি প্রাপ্য, যেটুকু
তার অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার প্রাপ্য যেটু আমরা ওইটা তাদের নিশ্চিত করবো। সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব। এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করতেছে। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। সচিবালয়ে ঢুকতে পারছি না, অপরাধটা কি? প্রশ্ন সাবেক সচিব সাত্তারের। বিস্তারিত জানব দর্শক প্রেস ব্রিফিংয়ে। আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। তো আজকে আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি, কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি? আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনও প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মূল দাবি কিন্তু এইটাই ছিল যে আওয়ামী দোসরদের শীর্ষ পদ থেকে অপসারণ করতে হবে। তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো এই কালো আইন। আপনারা জানেন যে এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকছে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে। আপিলে খালাস আজাহার, যা বললেন প্রসিকিউটর তামিম। বিস্তারিত জানব প্রেস ব্রিফিংয়ে। হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্ট 5ই আগস্টের আগে হয়েছে সেগুলোতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছিল না, এবং এটি অ্যাপিলেট ডিভিশনেও এটিকে অ্যাফার্ম করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন নেই। ওই আর্গুমেন্টের ব্যাপারে প্রসিকিউশন প্রথম থেকেই বলেছে যে এই আর্গুমেন্টের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। এখানে আন্তর্জাতিক আইনের ডেফিনেশন অফ ক্রাইমস এবং মুডস অফ লাইবিলিটির প্রযোজ্যতা প্রয়োজন। তা না হলে আমরা যে সমালোচনা ট্রাইব্যুনালে আগে করেছি ট্রাইব্যুনাল রায়ের ক্ষেত্রে যে এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, সেটি বহাল রয়ে যায়। এজন্য আমরা অ্যাপিলেট ডিভিশনে সাবমিশন রেখেছিলাম যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এবং এটা যে প্রসিকিউশন চায় এবং বর্তমান সরকার চায় তার প্রমাণ হলো যে আমরা প্রসিকিউশনে যোগদানের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনও একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি। মেরিট অফ দি কেস, আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস
এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। সত্য জয়ী আর মিথ্যা পরাজিত হয়েছে বললেন শিশির মনির। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। আমরা সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন, অন্ততপক্ষে 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জনের চাকরিচ্যুতের রায় রিভিউর বাতিল। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিংয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জনের চাকরিচ্যুতির ঘটনা, যেটা দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে হয়েছিল। সর্বোচ্চ আদালতের রায়টা বাস্তবায়ন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে আপিল করে অ্যাপেলেট ডিভিশনে তাদের পূর্বের রায়, যেটা দিয়ে 988 জনের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে, সেটা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। এই রিভিউ করার সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 111 অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা ল অফ দি ল্যান্ড। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেরা রিভিউ পিটিশন করে, যেখানে আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আসাদুজ্জামান জনাব অ্যাটর্নি জেনারেল সাহেব পার্সোনাল ক্যাপাসিটিতে ছিলেন। তো সেই মামলার আজকে শুনানি শেষে আজকে রায় ঘোষিত হয়েছে। আজকে রায়ের ফলে হাইকোর্ট ডিভিশনের প্রথম রায় ছিল যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পক্ষে, অর্থাৎ বলেছিল ওই পিরিয়ডের চাকরিটা বৈধ আছে। দ্বিতীয় রায় হয়েছিল চাকরি দেওয়াটা অবৈধ ছিল, তাদেরকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটাও দেওয়া হয়েছিল একটা বেআইনি রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে। তো পরবর্তীতে যখন অ্যাপেলেট ডিভিশনে আসা হয় তখন অ্যাপেলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের প্রথম রায়, যেই রায়তে বলা হয়েছিল যে তাদের চাকরি বৈধ, এবং দ্বিতীয় রায় যেখানে রিভিউতে বলা হয়েছিল চাকরি অবৈধ, দোনোটা বাতিল করে তখন অ্যাপেলেট ডিভিশন বলেছিল যে আপনারা আবার পুনরায় রিটটা ফ্রেশ হিয়ারিং করেন।
সেই ফ্রেশ হিয়ারিংয়ে রিট পিটিশনে পুনরায় রায় দেওয়া হয় যে এদের এই সময় যেহেতু এটা একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় হয়েছিল, এদের চাকরির নিয়োগ অবৈধ এবং সেটা বাতিল করা হয়। ওটার এগেনস্টে যখন আপিল বিভাগে যায় ক্ষতিগ্রস্ত এমপ্লয়িরা, তখন যে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল হয় এবং সেই সিভিল পিটিশন লিভ টু অ্যাপিলে 2016 সালে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলের যে জাজমেন্ট, সেটার এগেনস্টে আমরা আজকে রিভিউ শুনানির রায় পেলাম। তাহলে যখন 16 সালে আপিল বিভাগ রায় দেয়, হাইকোর্টের রায়টা বহাল করে, তখন তাদের চাকরি যদি বহাল থাকে। আপিল বিভাগের রায়ের পরে যেহেতু পরিস্থিতি প্রতিকূল ছিল, এই জন্য না ওই ক্ষতিগ্রস্ত এমপ্লয়ীদের রিভিউ পিটিশন করার সুযোগ ছিল, না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সে রিভিউ করেছি। আজকে সে রিভিউ যে জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্টের মূল কথাটা হচ্ছে যাদের চাকরিচ্যুত হয়েছে তাদের সকলকে চাকুরিতে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম গ্রাউন্ড। দ্বিতীয় হচ্ছে তাদের এই সময়টা, অর্থাৎ চাকরিচ্যুতি থেকে চাকুরিতে পুনর্বহাল পর্যন্ত এই সময়টা যে চাকরি যে তারা অনুপস্থিত ছিল নিজেদের দায় না, বেআইনি আদেশের কারণে, সেই সময়টাকে এক্সট্রাঅর্ডিনারি লিভ বা অসাধারণ ছুটি হিসাবে ঘোষণা করেছে আপিল বিভাগ। আর সিনিয়রিটি 3 নম্বর হচ্ছে তাদের জ্যেষ্ঠতা কোনোভাবে অ্যাফেক্টেড হবে না, যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভ, সুতরাং কনসিকুয়েন্সেস হলো সিনিয়রিটি তাদের বহাল থাকবে, ধারাবাহিকতা থাকবে জ্যেষ্ঠতা, তারা জ্যেষ্ঠতা হারাবে না। চতুর্থ হলো সোফার দ্য বেনিফিট ওয়াজ কনসার্ন, অ্যাপেলেট ডিভিশন বলেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাদের নিজেদের সামর্থ্য বিবেচনা করে এই যে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে, তাদের যে কষ্ট, তাদের যে লাঞ্ছনা, তাদের যে অপমান, তাদের যে অসম্মান, তাদের যে অর্থনৈতিক কষ্ট, সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিসক্রিপশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সুতরাং আজকে এই রিভিউ পিটিশনের যে সিভিল অ্যাপিল, এইটা অ্যালাউড হওয়ার কারণে 988 জনের মধ্যে যারা জীবিত আছেন এবং যারা চাকরিতে ফেরত যেতে চান, তাদের আর চাকরিতে ফেরত যেতে কোনো বাধা নেই। এটিএম আজহারুল ইসলামের খালাসে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে আমির। বিস্তারিত জানবো প্রেস ব্রিফিংয়ে। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি, দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থানে যাদেরকে বসতে দেখেছেন, যাদের মুখের কথা শুনেছেন, কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাইকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করা নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদাতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি। তার পাশাপাশি স্বৈর শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের, সামাজিক সংগঠনের, মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, বিশেষ করে 24-এর গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে
এর উত্তম বদলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন। এবং শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন। আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন ঘাটতি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দিনের খেদমতের জন্য